আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় ইউনূস এবং তার সহযোগী অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা এবং তার সমন্বয়ক গ্রুপ কি বিদেশ সফরে ভয় পাচ্ছেন? আসন্ন জাতিসংঘ আহ, সাধারণ পরিষদের সভায় কি ইউনূস এবং ইউনূসের সঙ্গী সাথীরা আসতে ভয় পাচ্ছেন? কারণ চলমান সময় আমরা যা দেখেছি, গোটা বিশ্বের যেখানেই তারা গেছেন, আহ, বাঙালির কাছে খুব ভালো ট্রিটমেন্ট তারা পাননি। সো এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন। উনি এই বিষয়টা খুব ভালো করে বলতে পারবেন। তিনি হচ্ছেন একজন সাংবাদিক এবং একজন আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক, দস্তগীর জাহাঙ্গীর। দস্তগীর ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আবারও আমাকে নিয়ে আসার জন্য। আমি ভয় পাচ্ছিলাম আপনি কোন গুণ নাই তার কপালে আগুন বলে শেষ করবেন কিনা। কারণ সর্বশেষ যদি বলতেন যে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, কিন্তু মৌলিক বিষয়টা হলো যে বাংলাদেশের মানুষ হিসাবে, বাঙালি হিসাবে আমাদের যেটা মৌলিকভাবেই আমরা চায়ের স্টলে, বাড়িতে শীতের সকালে মুড়ি নিয়ে আমরা আলাপ করি, সেটা হলো রাজনীতি। এবং রাজনীতির বাইরে বাঙালি না। কিন্তু আপনি যে কথাটা আজকে দিয়ে শুরু করলেন যে ডক্টর ইউনূস এবং তার সাথে যারা নভেম্বর বলছি, সেপ্টেম্বরের লাস্টে যারা আমাদের সেপ্টেম্বর, হ্যাঁ। আমি বলছি এই মাসের শেষে যারা ইয়াতে আসার কথা, জাতিসংঘে আসার কথা, তারা মনে হয় জাপান এবং গত মাসের নিউ ইয়র্ক এবং গত সপ্তাহের লন্ডন দেখে তারা আসলেই সংশয় রয়েছে। এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। ধন্যবাদ। হ্যাঁ, আমি আরেকটু আরেকটু ইলাবোরেটলি জানতে চাই কেন তাদের এই সংশয়, এবং সাথে সাথে আপনি দেখেন জাতিসংঘের এবারের যে অধিবেশনটা হবে, 80তম অধিবেশন, এবং এইবারের অধিবেশনের বিষয়টা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে 80 বছর ও আরো বেশি সময়। এটা হচ্ছে এবারের জাতিসংঘের আলোচনার প্রতিপাদ্য হবে। মানবাধিকার, আরো ভালো কিছু, শান্তি, উন্নয়ন। এবং আমাদের বাংলাদেশে শান্তির দূত, শান্তির নোবেল ডক্টর ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং বাংলাদেশে গত 14 মাসে যা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, সেটা আমি, আপনি সহ বিশ্ববাসী সবাই দেখতে পাচ্ছে, জাতিসংঘ নিজেও দেখতে পাচ্ছে। যদিও জোরজার করে জাতিসংঘ কিছু একটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল, কিন্তু আসলে পারছে কি? তো এই সার্বিক বিষয়টাতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাহফুজ, যে উপদেষ্টা, উনি কি উপদেষ্টা হবেন যেন, তো তথ্য মা বোধহয়, মাহফুজ আলম, মনে হয় তথ্য 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 উপদেষ্টা। তথ্য উনি যখন লন্ডনে গেলেন, তো তখন তো কি হলো দেখতে পেয়েছেন। এবং এরপরে মাহফুজ নিজে এবং তাদের আরেক সহযোগী, যে নাকি কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ, আহ, তিনিও বলেছেন যে সরকারের উপদেষ্টা পরিষদের ভিতর থেকেই মাহফুজকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এবং মাহফুজ নিজে বলেছে মৌদুদবাদী একটি সংস্থা তাকে হত্যা করতে চায়। এই যে তাদের একটা ভয়, একটা ভীতি, আবার শোনা যাচ্ছে, এটা এটা অবশ্য শোনা কথা, এটা কেউ বলেনি, শুনেছি সোশ্যাল মিডিয়াতে, যে এই যে 23শে সেপ্টেম্বর জাতিসংঘে ইউনূস আসবেন, এবং তার যে কেউ সফর সঙ্গী হতে চাচ্ছে না। বিকজ ইউনূস সাহেব তো অনেক প্রোটেকশন পাবেন হয়তো, কিন্তু সফর সঙ্গীরা তো ওইভাবে প্রোটেকশন পাবেন না। কারণ মাহফুজের সফর সঙ্গীর বা মাহফুজের বন্ধুকে যেভাবে লাঞ্ছিত করা হলো বা পেটানো হলো, খুবই ক্ষুব্ধ জনতা। এবং তারা বলছে বাংলাদেশে আমাদের ভাই বন্ধুদের পেটাচ্ছে, মা বাবাকে পেটাচ্ছে, আমরা তো ছেড়ে দিব না। তো সেইখানে কেউ না কেউ ওনার প্রফেসর ডক্টর ইউনূসের সাথে আসতে চাচ্ছে না। তো এই সার্বিক বিষয়টা আপনি আসলে আমেরিকাতে থেকে এটাকে কতটা, আসলে আমেরিকায় তো ল অ্যান্ড অর্ডার আছে, তারা এই বিষয়টা আপনি কেমনে দেখেন যে বাংলাদেশের মানুষ আসলে কি করতে পারে যদি টাইম স্কোয়ার ওর ওখানে আসে ইউনূস বা তার সঙ্গী সাথীরা? কি মনে হয় দস্তগীর ভাই? ধন্যবাদ শায়লা, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই বিষয়গুলো আপনি যে কথাগুলো বললেন,
সবগুলো বিষয় নিয়ে আসলে এক একটি এপিসোড করা যায়। মওদুদিবাদের কথা বললেন, হুম, তারপর মাহফুজের বিলাত গমন এবং সেখান থেকে অপমানিত হওয়ার কথা বললেন, এবং সে না বললেও আমরা জানি যে তারই আরেকজন সহযোগী তিনি গেলেন জাপানে, একই জাপানে ঘটনা। একই কিন্তু ঘটনা। আমাদের এই বিষয়গুলো এত সিরিয়াস যে আমরা অনেক বিষয়, অনেকগুলো প্রমাণাদি নিয়ে এই কথাগুলো বলা উচিত। মূলত আমাদেরকে যারা শুনছেন বা শুনবেন তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার থাকা উচিত, মওদুদিবাদের সাথে মাহফুজের সম্পর্কের অবনতি কেন। আমাদের চলে যেতে হবে মওদুদিবাদ আসলো থেকে পাকিস্তানে। পাকিস্তানে এই মওদুদিবাদ কিন্তু একসময় নিষিদ্ধ ছিল। হুম। পাকিস্তানে কিন্তু জামায়াতে ইসলাম নিষিদ্ধ ছিল। এখন আমি নিষিদ্ধ খুব, নয়? এখন নিষিদ্ধ নয়, কিন্তু আমি এই দুইটা কথাটা বলি যে আমাদের জানার জন্যে, বাংলাদেশে এবং পাকিস্তানে দুই জি, জি ফর জিব্রা, আমরা বাংলাদেশে যেটাকে জেড বলি, হুম, এই দুই জি যখন ক্ষমতায় আসে তারা দুই দেশে এই মৌদুদিবাদকে অবমুক্ত করে দেয়। হুম, একটি হলো পাকিস্তানের জি জিয়া উল হক, হুম। আরেকটি হলো বাংলাদেশের জিয়াউর রহমান। এই হ্যাঁ। এই সত্য কথাগুলো যখন আমরা বলি তখন এই যারা জিয়াপন্থী বাংলাদেশে তারা আমাদেরকে গালিগালাজ করেন। কিন্তু আপনারা ইতিহাস তো বলতে হবে, সত্য হুম, ঘটনার তো বলতে হবে। এই মওদুদিবাদের যিনি প্রধান ব্যক্তি তাকে কিন্তু কারাগারে রাখা হয়েছিল মৃত্যুদণ্ড দিয়ে, এবং সেটা সেটা ছিল, কারণটা ছিল যে ধর্মীয় উস্কানিমূলক হুম, কাজের জন্য। সেই মৌদুদিবাদের যে প্রধান ব্যক্তি তাকে জিয়া উল হক মুক্ত করে এমনকি উপদেষ্টা বানান। আর সেই একই সময়ে বাংলাদেশে জিয়াউর রহমান বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর সরকার দ্বারা নিষিদ্ধ জামাতকে, জামাত শুধু নিষিদ্ধ ছিল না, ধর্মীয় ধর্ম নামে, ধর্মের নামে রাজনীতি করা যাবে না, সকল দল নিষিদ্ধ, তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে। তো এই যে ছেলে যাকে মাস্টার মাইন্ড হিসাবে ঘোষণা করলেন আরেকজন, যে আপনি অধ্যাপক বলেন, অধ্যাপনা না করেই যদি অধ্যাপক হওয়া যায় হুম। তাহলে তো আমি বহুবারের অধ্যাপক হব, তাই না? হ্যাঁ, আমি আমি শুনেছি অনেক বিদেশিরা বলে অধ্যাপক, সেজন্য উনি তো বিদেশিদের দ্বারা খুব ইনফ্লুয়েন্স, সেজন্য আমি বলি। উনি বিদেশিদের দ্বারা ইনফ্লুয়েন্স না, উনি উনি আসলে বিষয়টাকে, এটা অন্যদিন বলবো, থাক। আচ্ছা, আচ্ছা। মৌদুদিবাদের যে অংশটা বাংলাদেশের ক্ষমতায়, তারা হলো জামাত, নাহিদ এবং এই ছেলেটাও, এই যেটা জাপানে গিয়ে মাহফুজ। হলো, তাদের ভিতরে একটা একটা নিজস্ব একটা দ্বন্দ্ব রয়ে গেছে। যে ছেলেটার কথা আমরা বলছি, আমি আপনি আমরা বাংলা, বাংলা একটা মধুর ভাষা, যেখানে তুই তুমি আপনি রয়েছে। আমি চেক ভাষায় পারদর্শী, সেখানে আরো আরো একটা তুই তুমি, আরেক তুই এর নিচেও একটা শব্দ আছে, আমরা তি কাত বলি, তি কাত মানে তি উচ্চারণ করার জন্য। যাই হোক, সেই সেই বিষয়ে আমি বলছি যে এই আপনি ওনাকে আপনি করে বললে আমার আপনি বলতে ইচ্ছা করে না, কারণ আপনি বলার জন্য যে যোগ্যতা তাদের প্রয়োজন সেই যোগ্যতা তাদের নেই। কিন্তু মওদুদিবাদে তাদের সাথে ওর আসলেই একটা গুরুত্বপূর্ণ সংঘাত রয়ে গেছে। মওদুদিবাদের মৌলিক কথাটাই তারা, যেটাকে তারা কিন্তু ইসলামকে প্রচার করে না, ইসলাম শান্তির ধর্মকে প্রচার করে না, ইসলামের মৌলিক বিষয়টাকে তারা এড়িয়ে চলে। তারা ইসলামকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করার জন্য। মাহফুজের আসলে নিজস্ব কোনো বাদ নেই, সে কোনো বাদের অনুসারী নয়, এবং সে পড়াশোনাও করে নেই, সে জ্ঞানীও নয়। কি জানি সে বলেছিল, পালনবাদ। পালনবাদ, সেটাই আমি বলছি, সেই দিকেই আমি যাচ্ছিলাম। সে সে নিজে কি সেটা জানে না, কিন্তু সে যেহেতু মৌদুদিবাদের সাথে তার সংঘাত আছে সেটা সে বুঝতে পারে, এবং বাংলাদেশের ক্ষমতায় মৌদুদিরা রয়ে গেছে, মানে বাংলাদেশের বর্তমানে সমস্ত পর্যায়ের ক্ষমতায় মৌদুদিবাদীরা,
ইয়ে করছেন। তারা কিন্তু আরেকটা বিষয়কে আমি যদি তথ্যগত ভুল তুলে ধরি, তাহলে ভবিষ্যতে যারা আমাকে সমালোচনা করবেন তাদের কাছ থেকে আমি শিখবো, এটাই ওপেন বুক। সেখানে আমি বলবো যে মৌদুদিবাদের একটি অংশ কিন্তু তারা গ্রহণ করে ওয়াহিবিজম থেকে। ওয়াহাবিজম। যার জন্যে, যেখানে সৌদি আরবের এই সৌদ বংশ ওয়াহিবিদের সাথে, তাদের সেটা অন্য ধরনের ব্যাখ্যা। তাদের একজন একজন হলো ইসলামের মাধ্যমে তাদের বিষয়টা প্রতিষ্ঠিত করতে চায়, আর সৌদরা তাদের ক্ষমতা চায়। অতএব দুইজন একত্রিত, এই দুই দুই এই দুই গোষ্ঠীর দুইজন একত্রিত হয়ে তারা মৌদুদিবাদকে তারা প্রচার করবে, সেই সাথে সৌদের রাজত্ব তারা মেনে নেবে। সেই বিষয়টা বাংলাদেশে, যার জন্যে আমাদের দেশে কিন্তু মওদুদিরা ইসলাম প্রচার করতে আসেনি। এমনকি ওয়াহাবিজমের এরাও প্রথম ইসলাম নিয়ে আসেনি। ইসলাম যারা নিয়ে আসে তারা হলো সুফিবাদ, তারা হলো এই যে দরবেশ, তারা হলো ইয়া থেকে, মানে মধ্যপ্রাচ্য থেকে নয়, তারা আসছে আসলে পারস্য থেকে। আমরা ওই প্রসঙ্গ পরে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। আপনি আমাকে বলেন, এই যে এখন যে প্রফেসর ডক্টর ইউনুস, আপনি তো পছন্দ করেন না, ডক্টর ইউনুস যে যে সফর সঙ্গী নিয়ে 23শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে আসবে, এবং তার আগে যে তার সভাসদেরা যে বিভিন্ন জায়গায় যে নাজেহাল হয়ে আসছে, আপনার কি মনে হয় আমেরিকাতে আসলে নিউ ইয়র্কবাসী আসলে ওনাকে কিভাবে রিসিভ করবে বলে আপনি মনে করেন? এবং ধারণা করা হচ্ছে, অনেকে নাকি বলছে ওনার সফরসঙ্গী কেউ হতেই রাজি হচ্ছেন না। এটা অবশ্য শোনা কথা, আমার কোনো আচ্ছা, মানে আমি আর এটা ডেফিনেট এটা বলতে পারবো না। এটা নিয়ে যেটা ঘটছে ইয়াতে, নিউ ইয়র্ক সিটিতে, সেটা হলো নিউ ইয়র্ক সিটির অবস্থাটা এই মুহূর্তে এইরকম পর্যায়ে পৌঁছে গেছে যে এখানে আইন ভঙ্গ করার, নিউ ইয়র্কে আপনি যদি সমাবেশ করতে চান, সেখানে কিন্তু পুলিশ আপনাকে জিজ্ঞেস করে তোমরা কি আইন ভঙ্গ করবে কিনা, মানে তোমরা গ্রেফতার হবে কিনা। আইন ভঙ্গের কথা শুধু এই নয় যে কাউকে আঘাত করতে হবে, এরকম না। আইন ভঙ্গ হলো, ভঙ্গর বিষয়টা এরকম ধরা যায় যে তাদের ব্যারিকেড ভেঙে ফেলা, তাদেরকে ডিম ছুঁড়ে মারা, তাদেরকে অন্যান্য অনেক কিছু করা, যেসবগুলো আইন ভঙ্গের হ্যাঁ। কারণ। এবং দেয়ালে পিঠ থেকে গেছে, এটা আপনি উপস্থাপনেই বলেছেন যে হুম। বাংলাদেশে তা প্রত্যেকটি, মানে আমার আপনার প্রত্যেকটি মানুষের বাংলাদেশে আত্মীয় স্বজন রয়েছে যারা ডক্টর ইউনূসের 14 মাসের দুঃশাসনে সকলকেই কোনো না কোনো ভাবে সাফার করতে হচ্ছে। কারো বাংলাদেশে এই মুহূর্তে সবার নামে কেস হচ্ছে, যে কেসগুলোর মিনিমাম কেস হলো হত্যা মামলা। এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি পর্যন্ত হত্যা মামলার আসামি হয়ে উনি জেলে আছেন। অতএব যেটা ঘটবে, আপনি ইতিমধ্যে মেনশন করেছেন, ডক্টর ইউনূস হয়তোবা, ওনাকে প্রোটোকল দেওয়া হবে রাষ্ট্রের প্রধান হিসেবে, যেটা জাতিসংঘের প্রোটোকল অনুসারে পেতে পারেন তিনি। কিন্তু উনিও যদি ভুলক্রমে কোনো এক বাঙালি অধ্যুষিত কোনো, যেটা বাংলাদেশের প্রায় সকল রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানেরা যখন জাতিসংঘে এসেছেন, তারা কিন্তু সামাজিকভাবে প্রবাসী বাঙালিদের সমাবেশে গিয়েছেন, তাদের কাছ থেকে তারা সম্মাননা পেয়েছেন। কেউ বাইরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও বিরাট সমাবেশ হয়েছে। এটা খালেদা জিয়ার সময় হয়েছে, এরশাদের সময় হয়েছে, জিয়াউর রহমানের সময় হয়েছে, সর্বশেষ 15 বছর বা 14 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে। কিন্তু এইবার যদি উনি এই ধরনের কোন প্রচেষ্টায় আসলে যান, তাহলে নাজেহাল বা অন্যান্য অনেক অসম্মানজনক বিষয় ঘটতে পারে। আপনি জানেন যে মানুষ মারমুখী, বা তাদের যখন আর কোনো বাদ থাকে না তাদের, তখন তারা পায়ের জুতা ছুঁড়ে মারতে পারে, রং ছুঁড়ে মারতে পারে, অনেক কিছু করতে পারে এসবগুলো। কিন্তু নিউ ইয়র্ক স্টেটের আইন অনুসারেই সমাবেশের অধিকার, কিন্তু তারা গ্রেফতার হবে। আপনারা হুম। বহুবার দেখেছেন, আমরা যখন সমাবেশ ডাকলাম, আমি আমি একবার সমাবেশ ডাকলাম পাকিস্তান এম্বাসির সামনে ওয়াশিংটন হুম। ডিসিতে, আমি নিজে আয়োজক। পুলিশ হুম। আমাকে জিজ্ঞেস করে তোমরা কি গ্রেফতার হবে। আমি সেদিন জিজ্ঞেস করি আমি গ্রেফতার হবো মানে, তো আমি বিষয়টাই তো বুঝতে পারিনি। তো বললো হুম। যে তোমরা আইন ভঙ্গ করবে কিনা। আমি বললাম যে আমাকে উদাহরণ দাও। বললো যে যেমন তোমরা এম্বাসিতে ঢুকে পড়ার চেষ্টা করবে।
জোর করে ঢুকে পড়ার চেষ্টা করবে, তখন তো তো আমাদের গ্রেপ্তার করতে হবে তোমাদেরকে। আমি হুম। বললাম যে না, এরকম কিছু হবে না। অতএব মানে এখানকার সাধারণ মানুষ, আমি বলবো সিভিক সোসাইটির মানুষেরা প্রস্তুত বিভিন্ন গ্রুপে উপগ্রুপ গ্রুপ তৈরি করে, নট অনলি রাজনৈতিক শক্তি। আর বিএনপির অবস্থানটা এখন অনেকটাই নড়বড়ে, কারণ বিএনপি বুঝতে পারছে না তারা কি তাকে ওয়েলকাম জানাবে না তা প্রতিবাদ করবে। তবে ঢাকা থেকে আপনি নিশ্চয়ই জানেন, বিএনপির সিনিয়র লিডাররা বলেছেন যে আওয়ামী লীগ যেখানে রাস্তা যদি রাস্তায় নামে আমরা সেখানে প্রতিবাদ করব না। সেই অনুসারে হয়তোবা নিউ ইয়র্কেও বিএনপির তেমন কোনো কোনো কার্যক্রম দেখা যাবে না। তবে বিএনপি কার্যক্রম না করলেও আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরানার একাত্তরের পক্ষের প্রায় সকল সংগঠন, সকল মানুষেরা যেখানেই ইউনুস সেখানেই প্রতিহত করবে। তাই হয়তোবা ঢাকা থেকে ইউনুসের সফর সঙ্গী হওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, আমি এরকমও শুনেছি যে কারণ লন্ডনে যখন নাকি হলো তখন আহ, আমি ভিডিওতে দেখছিলাম এটা, এটা ভেরিফাইড কারণ আমি ভিডিওতেই দেখেছি। পুলিশটা বোধহয় জিজ্ঞেস করছিল যে তোমাদেরকে অ্যারেস্ট করবো, তখন বলছে হ্যাঁ অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো, অ্যারেস্ট হয়ে যাব, কিন্তু ওকে মেরে তারপরে অ্যারেস্ট হব। এরকম একটা একটা ডেসপারেসি ছিল যে আমাদের দেশে তোমাদের পুলিশদেরই তো ঝুলিয়ে রেখেছে, 3,000 পুলিশ ভাই তোমাদের নাই আর তোমরা আমাদেরকে কিছু করতে দিচ্ছ না, এরকমও না বল। না, সহানুভূতি হ্যাঁ, সহানুভূতি সেখানে ছিল। তারা বললো যে আমরা বিষয়টা জানি, কিন্তু বিষয়টা আমরা যেহেতু এখানে আইনের শাসন বা আইনকে ইয়ে করতে হবে, প্রতিষ্ঠা করতে দিতে হবে, অতএব তোমরা আমাদের সামনেই সমস্ত কিছু করবে এরকম নয়। তবে আমরা বাংলাদেশের এই 3,420 জন বা তারও অধিক পুলিশকে হত্যা করা এবং তাদের অনেকের মৃতদেহ ঝুলিয়ে রাখার বিষয়টা তারা জানেন। তারা জানে। সুতরাং এমনকি নিউ ইয়র্ক, আই এম সরি আপনার জাম্প করলাম, নিউ ইয়র্ক সিটি পুলিশের বহু কর্মকর্তা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত। সেই সুবাদে তা এরাও অনেক বেশি জানে পুলিশ ডিপার্টমেন্ট যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে। আপনি আপনি শায়লা, আপনি নিশ্চয়ই জানেন 71 সনে আমেরিকান সরকার বা পাকিস্তানের পক্ষে থাকলেও আমেরিকান জনগণ ছিল বাংলাদেশের স্বাধিকারে। বাংলাদেশের পক্ষে। ঘটনা এই মুহূর্তে একই। এবং এই আমাদের ডক্টর ইউনুস যেভাবে জাতিসংঘকে, হোয়াইট হাউসকে এবং অন্যান্য সংস্থাকে ব্যবহার করেছেন, যেমন ভলকার তুর্ককে নিয়ে গিয়েছেন বাংলাদেশে এবং তার প্রেসক্রাইবড বিষয়গুলো উনি প্রচার করেছেন, সেই অবস্থা থেকে জাতিসংঘ অনেক দূরে সরে আসতে বাধ্য হচ্ছে। কারণগুলো যে শুধু জাতিসংঘ তো রিপোর্ট শুধু সরকারের কাছ থেকে, ডক্টর ইউনুসের কাছ থেকে নিয়ে চলে না। সেখানে বিভিন্ন সংস্থা, তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে গত 14 মাসে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসকে আর কোনো ক্রমেই শুধু গণতান্ত্রিক এই শব্দটা তো ইউজ করাই যাচ্ছে না, যে তাকে স্বৈরাচারের স্বৈরাচার বলা হচ্ছে। আমি আবারও বলছি, বিশেষণের বিশেষণ, স্বৈরাচারের স্বৈরাচার। যদি পৃথিবীতে স্বৈরাচার কেউ থেকে থাকেন, তার স্বৈরাচার হলো ডক্টর ইউনুস। কারণ উনি প্রতিপক্ষ বা একটি বিরাট অংশ, যে জনগণ, তাদের অধিকারকে উনি অস্বীকার করছেন নির্বিকারভাবে। এবং তার জন্যে আমি যদিও শব্দটা আপনার অনুষ্ঠানে কোনো একদিন প্রথম বলেছিলাম, এই জন্য তাকে আমি মনস্টার বলি এবং পৃথিবীর অনেকেই মনস্টার বলে। কারণ আমরা দেখেছি যে যে সিনেমাতে মনস্টারদের তাদের কোনো বিকার থাকে না, তারা তারা প্রতিহিংসা পরায়ণ হয় না, তারা জাস্ট বুলডোজারের মতন ধ্বংস ব্যবস্থাটা করে যায়, যেটা আমরা বলি ভান্ডালিজম। কিন্তু ভান্ডালিজম করাটা একটা জিনিস, আর ওনার মতন মানুষ যিনি সম্পূর্ণ নির্বিকার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শুধুই উনি ওনার ব্যবসায়িক উন্নতির দিকে লক্ষ্য রাখছেন, আর বাংলাদেশে ইসলামতন্ত্র আসবে না শিবিরতন্ত্র আসবে, হি রিয়েলি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এবং সেটার জন্য তার কোনো বিকার হয় না, এবং সত্যি সত্যি তার কোনো বিকার হয় না। তা ওনার লজ্জাও হয় না যে ওনার 70 থেকে 80 বৎসর বয়সে জীবনে একদিনও বিশ্বাস করে নামাজ রোজা হজ জাকাত যিনি করেননি, তিনি এখন মাথায় টুপি পরে আমাদের নবীর প্রশংসা করেন। এটা যে সম্পূর্ণ রূপে ভণ্ডামি, এই ভণ্ডামি করতে তার কিন্তু লজ্জা হচ্ছে না। কারণ উনি আসলেই বিকারলেস, যেটা আমি বলি বিকারহীন, বিকারলেস বললাম। এবং উনি একজন ভণ্ড প্রতারক,
অশিক্ষিত, মূর্খ, এই শব্দগুলো আমি এখন ব্যবহার করছি। আই এম সরি। একজন একজন যে আপনি অধ্যাপক বলছেন তাকে সে অশিক্ষিত হবে কেমন? অধ্যাপক হলেই শিক্ষিত হবেন কোনো কারণ নেই। হ্যাঁ। কিন্তু ওনাকে দুর্জন। আমার মাস্টার, তারপর ওনাকে আমার কেন জানি মনে হয় যে উনি খুব ক্রিমিনাল মাইন্ড। কিছু মানুষ থাকে না যে জন্মগতভাবে ফর নাথিং ক্রিমিনাল, মানে ইলিয়াস, ঈশ্বর, হি ইজ এ ক্রিমিনাল মাইন্ড। তার কন্টিনিউ, সে ভালো কিছু ভাবতে পারে না ফর আপনি টাইম। আপনার তো আপনার এখানেই বোধহয় আমি তুলে ধরেছিলাম। আমি এই গল্পটা সঠিকভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারি না, অন্য কেউ হয়তো বা করতে পারবেন, আপনি খুব ভালো করে বলতে পারবেন। ক্রিমিনাল মাইন্ড অফ কোর্স, কারণ ওনার শিশুকালে উনি ম্যাগাজিন চুরি করেছেন, চুরি করেছিলেন, হ্যাঁ। এবং তিনি নিজে সেটা তার কোনো এক বই লিখেছেন, এবং সেটার পৃষ্ঠা কত পৃষ্ঠায় রয়েছে সেটাও একজন আমার সামনে আমার অনুষ্ঠানে একদিন বললেন। অতএব যিনি একদম শিশুকালে আমরা যে কাজগুলো করি, আপনি করেছেন, আমি করেছি, আমাদের নৈতিকতার চরম মার্গে থাকি আমরা, আমরা কোনো ধরনের অসৎ কাজ করি না, এবং অসৎ কাজ দেখলে সেটাকে বাধা দেই, চুরি করি না, অন্য। কিন্তু উনি সেই শিশুকালে ম্যাগাজিন চুরি করেছেন, এটা বিদ্যার জন্য নয়। আমরা বই চুরি, অনেকেই বলে বই চুরি করে, বই আমরা চুরি করে পড়েছি, কিন্তু বই নিয়ে চুরি করে চলে যাইনি, এটা একদমই সত্য কথা নয়। অন্যের কলম নিয়ে লিখেছি কিন্তু কলমটা ফেরত দিয়েছি, হুম। কলম আবার আমার বলে আমি নিয়ে গেছি, এটা সত্য কথা নয়। ক্রিমিনাল উনি ছোটকাল থেকেই। আর ওনার সম্পূর্ণ অবয়বে যদি গত 14 মাসে কেউ বলতে পারে যে উনি কোনোদিন কোনো সুখের হাসি হেসেছেন, কারো দুঃখে উনি কেঁদেছেন, কারো অন্যের সুখে উনি হাসি দিয়েছেন, বাংলাদেশের কোনো মানুষের দুঃখে ওনার মলিন চেহারা দেখা গেছে, আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি যে ওনার বিরোধিতা আমি ছেড়ে দেব। দিস ইজ এ চ্যালেঞ্জ। কারণ এই লোকটার মুখ, চেহারা, অবয়বে আপনি কখনো কোনো ক্রমেই কোনো সুখের, কোনো শান্তির কোনো কিছুই দেখতে পারেননি, পাননি। কারণ সে কোনো ক্রমেই তার ব্যক্তিগত ব্যবস্থা উন্নয়ন ছাড়া অন্য কিছু সে কেয়ারই, সত্যি সত্যি কেয়ার করেনি। এবং আমি জানি যে এই ইতিমধ্যে আপনার সাথে ওই কথাটা বলেছি, উনি কিন্তু স্বীকার করেছেন, উনি স্বীকার করেননি যে উনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি। উনি বলেছেন যে আমার কিন্তু নিয়োগকর্তা রয়েছে, সেই নিয়োগকর্তা কারা, এই যে কয়েকটি নাম ঘুরে ফিরে আসে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে সে, যে আমরা আল্লাহর বিচারে, সৃষ্টিকর্তার বিচারে হলো শেষ বিচার, বাংলাদেশেও তো এদের একটা শেষ বিচারের দিন আসবে। সেই শেষ বিচারে উনি বলবে যে না, আমি, আমাকে নিয়োগ যারা করেছে তাদের আদেশে আমি কাজ করেছি। ভাই আমার বয়স তো 90-80, তারা হ্যাঁ, কারা? আমি তো রাস্তায় যে মারামারি করি না, এরকম আমি বলবো। তো রাস্তায় গিয়ে মারামারি করিনি, আমি তো ওই মেটিকুলাসলি ডিজাইন করে গুলি করি নেই। আমি তো আপনাদের সামনে বলেছি যে এই মাস্টার মাইন্ড হলো ও, তখন হুম। তো সে অস্বীকার করেনি। এই মাহফুজকে তো তাদের নিজেদের ভিতরেই উনি, বিষয়টা হলো যে, যে এমন একটা দুষ্ট চরিত্রের লোক, এটার উদাহরণ দেওয়া যায় এভাবে যে একটা দুষ্ট চরিত্রের লোক, সে সারা জীবন মানুষের জন্য ক্ষতির কারণ ছিল। উনি মারা যাওয়ার দিন সব গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে আসেন, বলেন যে দেখুন, আমাকে সবাই মাফ করে দেবেন, আর আমি খুব সম্ভবত আজকেই মারা যাব, কিন্তু আমার আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে প্রায়শ্চিত্ত করবেন গ্রামবাসী জিজ্ঞেস করলো, যে আমি মারা যাওয়ার পর আমার লাশ একটা বাক্সের সাথে ঝুলিয়ে রাখবেন রাস্তার কর্নারে, যাতে আমার প্রায়শ্চিত্ত হয় মরার পরে। তো গ্রামবাসী মনে করলো আরে সর্বনাশ, ও তো আসলে ইয়ে চায় তার, যাতে সে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, এই জন্য আমাদের কাছ থেকে আগে ক্ষমা পেতে হবে। উনি মারা গেলেন, তার লাশ ঝুলায় রাখলো রাস্তার কর্নারে, পুলিশ এসে সমস্ত গ্রামবাসীকে ধরে নিয়ে গেল। এই লাশ তো মানে এই মরার মরার পরে উনি, মারা যাওয়ার আগে উনি ওনার শয়তানিটা করে গেলেন আর কি। করে গেলেন যে গ্রামবাসী তো, আমি মারা গেলেও মানে তোরা, তোদের সাফার করতে হবে। এই হলো ডক্টর ইউনুস। দ্যাট, আই এম সরি এইভাবে বলার জন্য, আমাদের আলোচনার বিষয় এটা নয়। এই লোকটার, আমি দেখুন 14 মাসে যে ট্রাউমার ভিতর দিয়ে আমি আপনি যাচ্ছি, তারপরে আমরা হাসি মুখে কথা বলতে পারি, আমাদের রক্তক্ষরণ হচ্ছে অন্তরে। হ্যাঁ, মানে আহ, মানে এই যে এখন আমাদের মধ্যরাত, সমস্ত কাজের পরে আমরা বসেছি, মানে
শুধু আমাদের না তো, গোটা বাঙালি জাতি যেখানে আছে, মানে উনি একদম মানুষকে অস্থির করে ফেলছেন একটা দেশের। এতটা খারাপ মানুষ, এতটা ক্রিমিনাল। আমাদের দুর্ভাগ্য যে আমাদেরই দেশে এই ধরনের মানুষগুলার জন্ম হয়। এছাড়া তো আর কি বলবো দাস্তিকির ভাই। আচ্ছা, আমরা একটু মুভিং ফরওয়ার্ড, আমরা একটু আগের সামনের প্রশ্নে যাই। তো আপনি তো বললেন যে নিউ ইয়র্কে আসলে আসলে ভালো অভ্যর্থনা পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। নিউ ইয়র্কবাসী প্রস্তুত হচ্ছেন, দেখা যাক কি হয়, বেশি দিন তো নেই। আহ, আমি এখন যেহেতু এখন খুব একটা নির্বাচন, দুটো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলে গেল, এখন আগামীতে জুলাই বা ফেব্রুয়ারিতে ইসলামী দলগুলো, তিনটে ইসলামী দল এবং জামাত ইসলাম সহ চারটা দল আন্দোলন করছে। তার আন্দোলনে নামবে কারণ তারা নির্বাচন চায়। এই ফাঁকে এই যে বাংলাদেশে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইউনূস নিষিদ্ধ করে দিয়েছে। তারপরেও আপনি দেখেন যে বাংলাদেশে প্রথমে ছোট ছোট মিছিল, এখন তো বড় বড় মিছিল হয়। এবং গতকালকে, আজকেই তো ভাঙায়, মানে ফরিদপুরে ভাঙাকে ওই যে কনস্টিটিউশনটা ভাগ করার জন্য করলো, তারপরে যে প্রতিবাদটা হলো, পুলিশকে এমন ধাওয়া করলো, পুলিশ মসজিদে যেয়ে পালিয়েছে। এবং পুরা হাইওয়ে বিশাল জনসমাবেশ, সবার হাতে লাঠি টাঠি, সাংবাদিককে ছবি তুলতে দিচ্ছে না, মানে তারা একদম ভীষণভাবে প্রতিবাদ করছে। এবং অ্যাট দ্য সেম টাইম চিটাগং, ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, বিভিন্ন জায়গায় মিছিল শুধু বড় হচ্ছে। আমরা একটা কথা সব সময় শুনি, জানি, আমরা আমরা বড়, আমরা দেখেছিও যে বা আওয়ামী লীগ সরকারে যতটা ভালো না করে, আওয়ামী লীগ রাজপথের আওয়ামী লীগ অনেক বেশি বিধ্বংসী। এবং তাদের নেতা এক্সাইল আছে, নিরাপদে সরে যেতে হয়েছে তাকে, কিন্তু তারপরেও একটা রাজনৈতিক দলের যে তৃণমূলের যে একটা প্রতিবাদ, প্রতিরোধ, এখানে তো সাধারণ মানুষই আসলে, তাই না? এই বিষয়টাকে আপনি কি মনে হয় যে এভাবেই আওয়ামী লীগ আসলে নিজেরাই রাজনীতিতে ফিরে আসবে, কারো অপেক্ষা করবে না? আপনার কি মনে হয়? আপনার অনুষ্ঠানে আমার যেটা সবচেয়ে ভালো লাগে হুম। সেটা হলো যে আমরা ওপেনলি ইয়েগুলো করি, কথাগুলো ওপেন করি, এবং এই কথাগুলোর সাথে কথাগুলো ছোট ছোট, কিন্তু এক একটাই এক একটা ইউনিভার্স, এক একটাই শুধু ইউনিভার্স বললেই হবে না, মাল্টিভার্সের দিকে আমরা যেতে পারি। যেমন প্রথম কথাটা হলো যে ভাঙ্গা বা ফরিদপুরের বিষয়টা, এটা একটা সিগনিফিক্যান্ট বিষয় বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ বলছি, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের যে মালিক তারা হলো জনগণ। হুম। এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় নেওয়ার পর নারায়ণগঞ্জ না কোথায় দেখা গেল, আমি সেদিন বলেছিলাম এটা, দেখা গেল 40,000 মানুষের নামে পুলিশ কেস করেছেন, বা পুলিশ কেস 40,000 মানুষ হুম। হলো অপরাধী। আমি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যেখানে 500 লোক একত্রিত হয়ে পিটিশন সাইন করলে তারা বলে যে আমরা দেশের মালিক হিসাবে বলছি, হুম। সেখানে 40,000 লোক যদি বলে কোনো একটা বিষয় চায়, তাহলে তো এটা তাদের মালিক হিসাবে তাদের দাবি, পুলিশকে তো সেটা মানতে হবে যে 40,000 মানুষ এই জিনিসটা চেয়েছে। এই দাবিটা করছে। হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে তো কেস করা যায় না। হুম। মালিকের বিরুদ্ধে তো আপনি কেস করতে পারেন না, এটা গণদাবি হয়ে গেছে। তাদের যদি কোনো একটা কিছু হয়, তা মানে খুব খারাপ অর্থে বলি, আমরা যখন আইন পাশ করি তখন আমাদেরকে রোমান সাম্রাজ্যের আমলের এক আমি 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 আমাকে দুঃখিত, আমি এই এই লাঠি কাঠির নামটা নিশ্চয়ই আছে, আমি ভুলে গেছি। সেটাকে আমরা টাচ করে শপথ করতে হয়েছিল যে আমি আইনজীবী হই আর না হই, আমার দ্বারা পৃথিবীর কোনো দেশের প্রচলিত আইন আমি ভাঙব না। হুম। প্রচলিত কোনো আইন ভাঙবো না, যদি সেই দেশে রেড লাইটে তোমাকে হাঁটতে হয় তুমি রেড লাইটে হাঁটবে বা ক্রস করবে। সে সেই হিসাবে বলছি যে বাংলাদেশের প্রচলিত যে নীতি, বাংলাদেশ বা পৃথিবীর কমন লতে, সেটা হলো যে এই দেশের জনগণ, সেই জনগণ কি একজনের দাবি ও প্রায় প্রতিটি সরকারের যে অফিস থাকে তারা মানে। আমি একটা আবেদন নিয়ে গেলে তারা আমি হলাম বাংলাদেশের নাগরিক, আমি এই চাই, এটা আমার মৌলিক অধিকার, তারা দেয়।
সেখানে 40,000 মানুষের বিরুদ্ধে আপনি কেস করেন ডক্টর ইউনূসের সরকারের আমলে। তাহলে আপনি বুঝতে পারেন যে দে দে ডোন্ট রিয়েলি কেয়ার। তারা এই ডেসক্রিপশনটাই জানে না হোয়াট ইজ জনগণ। অতএব আপনি 16ই জুলাই, 16ই জুলাই যে গণহত্যা হলো, গণহত্যার যদি আমরা ডেসক্রিপশনে যাই বা আমরা ইয়াতে যাই, যেটাকে বলে সংজ্ঞায়িত করতে চাই, সমস্ত সংজ্ঞায় সেটা গণহত্যা, এটা প্রমাণিত। কারণ সেখানে একটা নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর সম্মিলিতভাবে ভয় দেখানো গণহত্যা হয়। সেখানে ভয় না, সেখানে গুলি করা হয়েছে, ভিডিও গুলি করা আমাদের কাছে হয়েছে, আছে, মারা হয়েছে, এবং মারা পোস্টমর্টেম হয়েছে। করতে দেওয়া হয়নি। এবং এবং সমস্ত বাহিনী দ্বারা, এমনকি কালো আইন প্রয়োগ করে, যেখানে 144 ধারা জারি করে তাদের সমস্ত মানুষকে হত্যার জন্যে হুমকি দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, মারা হয়েছে, শিশুদেরকে ধরা হয়েছে, নারীদেরকে অত্যাচার করা হয়েছে, পুরুষদেরকে গ্রাম ছাড়া করা হয়েছে, পুরুষরা পানিতে নাক, শুধু নাক উপর রেখে তারা আমি নিজেকে। একটু বলতে চাই, আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, সে গোপালগঞ্জে ছিল। সে বলে, আপা, আমি ওরা 5 জন আর কি ছিল, তো তখন ওরা রাত্রেবেলা কোনোভাবে ওরা আর কি, বলে, আপা, আমরা মাইলের পর মাইল কাদা মাটির মধ্যে হাঁটু পর্যন্ত আমরা হাঁটছি, পা ফুলে গেছে। তখন আমরা হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে কাদার উপরে শুয়ে পড়ছি, পুরো জায়গাটা কাদা কাদা। তারপরে বলতেছে, আপা, তারপরে আমরা সবাই হঠাৎ করে হো হো করে হাসতেছি। হাসতেছি এই জন্য, আমরা তো এক রাতেই পারলাম না। আমাদের বাবা চাচারা তো 9টা মাস এরকম কাদার মধ্যে, পানির মধ্যে হেঁটে জোকের রক্ত খেয়েছে। আমরা এক এক রাতের জন্য এত কষ্ট করছি কেন? পরে বলে, এটা বলে বলে আমরা আবার বাংলাদেশের গান গাইতে 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 আমরা হেঁটে 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 একটা জায়গায়, আমি নাম বলছি না, ওখানে গিয়ে তারপর উঠেছে, পা ফুলে গেছে। জাস্ট একটু আর কি চিন্তা করলাম। চিন্তা চিন্তা করতে পারেন, 71 সনের 9 মাস ছিল বহিঃশত্রুর আক্রমণ। আর বর্তমানে যা বাংলাদেশে মানে আমি বলবো, আমরা যতটুকু জানি যে বাংলাদেশের ক্ষমতা যারা দখল করে রেখেছেন তারা সকলেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং সকলেরই 71 দেখেছেন, এবং তারা বাংলাদেশের এই ক্ষমতায় আসতেই পেরেছেন 71 ছিল বলে, স্বাধীনতা ছিল বলে। না হলে তারা এই ঘটনা, এই সময়ে যদি গোপালগঞ্জের মানুষেরা এই কষ্টের ইতিহাস লিখতে হয়, বলতে হয়, শোনাতে হয়, সো আমরা বুঝতে পারছি যে আমরা যত কষ্টের ভিতরেই যত হাসি হাসি না কেন, কারণ আমাদের গুরু নজরুল, আমাদের গুরু রবীন্দ্রনাথ, আমাদের গুরু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জন্যই তো আমরা দুঃখের ভিতরেও হাসতে পারি। তবে বাংলাদেশ এই মুহূর্তে বেদখল হয়ে আছে বলেই আমরা যে বাঙালি এবং আবারও জয় বাংলার বাংলাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি, সেটা যে সঠিক, ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 85 to 90% মানুষ আমাদের সমর্থনে আছেন। আমরা আজকেও একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন, তিনি আপনার মতন একজন নারী যিনি রাজনৈতিক এবং কালচারালি অ্যাক্টিভিস্ট। তিনি বলছেন যে, দেখুন ভাই, যে কোনো উপায় চাচ্ছি দেশে, যাতে আমরা যে 71-এ যে স্বপ্ন আমরা বুনেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং সেই বাংলাদেশটাই ফিরে আনি। তার জন্য কাজ করতে গেলেই খুব কাছের মানুষেরা শেখ হাসিনার দালাল বলে গালি দেয়। তা আমি তাদেরকে বলি যে, আপনি রাজনীতি করেন? আমি ওই ভদ্রমহিলার কথা বলছি যিনি আমার সাথে শেয়ার করলেন, যে আপনি রাজনীতি করেন, আপনার অধিকার আছে শেখ হাসিনার কে গালি দেয়ার বা না গালি দেয়ার, কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, আপনি ক্ষমতায় যাবেন, এটা আপনার আর শেখ হাসিনার সমস্যা। কিন্তু আমার সমস্যাটা তো সেটা নয়। আমার সমস্যাটা হলো যে, আপনার ডক্টর ইউনূস ক্ষমতায় যেইভাবেই এসে থাকেন, সেটাও আমার সমস্যা ছিল না, যতক্ষণ না পর্যন্ত উনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত করেছেন। তা আমি যে আন্দোলনটা করছি সেটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষায়। সেই অস্তিত্ব রক্ষার আন্দোলন যদি একটি রাজনৈতিক শক্তি সেটার সপক্ষে দাঁড়িয়ে তার সেই ফসল সে ঘরে তোলে, সেটার দায় কি আমি নেব? সেটার জন্য কি আমি শেখ হাসিনার দালাল হব? আমি তো বাংলাদেশের দালাল। আপনি কেন বাংলাদেশের দালাল হয়ে ওঠেন না? আপনি বাংলাদেশের দালাল হয়ে ওঠেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার কোনো সমস্যা নেই, সেখানে শেখ হাসিনা আসলো না খালেদা জি আসলো, তারা যদি বাংলাদেশের দালাল হয়ে থাকে, সো
আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আপনি শেখ হাসিনাকে দিবেন না খালেদা জিয়াকে দিবেন না জাতীয় পার্টিকে দিবেন, দিস ইজ ইউর রাইট। এবং তারা এই যুদ্ধটা তো তারা করতে হবে, এটাই তো গণতন্ত্র, যে একজন আরেকজনকে বাধা দিবে, সেই বাধাটা হবে গণতান্ত্রিক বাধা, যাতে করে তারা আরো চৌকস হতে পারে, যাতে জনগণ তাদের অধিকারকে আরো বেশি করে আদায় করে নিতে পারে। বিরোধী দল বলবে যে তোমরা জনগণের জন্য কাজ করছো না, আমরা গেলে করব, এই প্রতিযোগিতা থাকতে হবে। সেখানে আপনি শেখ হাসিনার 16 বছরের ক্রিটিসাইজ করবেন, শেখ হাসিনার সারা জীবনের ক্রিটিসাইজ করেন, আমার তো কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনি আমাকে শেখ হাসিনার দালাল বলেন, আমি তো শেখ হাসিনার দালাল নই, আমি বাংলাদেশের দালাল। এইটাই আপনার ওই শায়লা, এটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা। আমি স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করলেই এক দল চিল্লাইতে থাকে যে আমি আওয়ামী দালাল। আমি সবসময় বলি যে আমি কিন্তু নিরপেক্ষ নই। আমি এখানে আসিনি ডক্টর ইউনূসের সপক্ষে প্রশ্ন করার জন্য। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে সমস্ত যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা খুনের সাথে যুক্ত, যারা রেপ করছে, যারা মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, যারা বেদখল করছে, সবাইকে যদি উনি বিচার করতেন, তাহলে আমার তো এই বিষয়ে প্রশ্নই থাকতে পারে না। আমার প্রশ্ন তো হলো অসঙ্গতি নিয়ে। আমার প্রশ্ন হলো, যখন আপনি বিচার ব্যবস্থা, একজন প্রধান বিচারপতিকে আপনি হত্যা মামলায় জেলে দেন, এটা কি করে সম্ভব? আমার প্রশ্ন তো থাকে, যখন আপনি 32 নম্বর পুড়িয়ে দেন, গুড়িয়ে দেন, ভেঙে ফেলেন, এবং আপনার কাছে সমস্ত বাহিনী থাকার সত্ত্বেও আপনি সেখানে পাঠাচ্ছেন না, সেটা হলো আমার প্রশ্ন। এইসব এর বাইরে তো আপনি কি ভালো কাজ করছেন, সেটা তো আমার প্রশ্ন হতে পারে না। অতএব আমি দালাল হব, বাংলাদেশের দালাল। আমাদের সমস্যা তো রাজনৈতিক দলের প্রতি কোনো আনুগত্য নয়। রাজনৈতিক শক্তি সবসময় আমি আপনি দেশের জন্য যে কাজগুলো করি, তার ফল তারা ভোগ করে। আমি আর আপনি মন্ত্রী হতে যাব না, আমি আর আপনি বাংলাদেশে যাব না কোনো লাইসেন্স নিতে, কারণ আমাদের তো এটা প্রয়োজন নেই। আর 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 16 বছর আমি তো 16 সেকেন্ডের জন্য বাংলাদেশে যাইনি, একটি ফ্লাইটেও আমি এখন বাংলাদেশে যেতে খুব আগ্রহ, কারণ আমি যুদ্ধে তো খুব নিয়োজিত, মানে আমি নিয়োজিত সৈনিক। সো ডক্টর ইউনুস এই ধরনের দস্তগীর জাহাঙ্গীর, এই ধরনের শায়লা, এই ধরনের লন্ডন প্রবাসী যে বাঙালিদের স্রোত আজকে ট্রাফালগার স্কোয়ারে, আমি গিয়েছিলাম সর্বশেষ মনে হয় 2003 সনে। এই যে বাংলাদেশে মানুষের মুখ আপনি পুলিশ দিয়ে রুদ্ধ করে রাখতে পারেন, কিন্তু বাঙালিরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং সমাজে বর্তমান যে তথ্য প্রবাহের যোগ, সেখানে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস, ইউ আর রিয়েলি নট ওয়েলকাম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন নিউ ইয়র্ক সিটি। আপনাকে যদি রাস্তায় পায়, যে কোনো সাধারণ বাঙালি নাজেহাল করবে, এটাই আমার ধারণা। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। এই আপনার কি মনে হয় ভাই, এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা করতে চায়, সেই নির্বাচনটা কি হবে? ইউনূসের আন্ডারে কি নির্বাচনটা করাই ঠিক হবে? এবং একটা পার্টিকুলার রাজনৈতিক দল, আমি বলবো জামায়াত ইসলাম, তারাই আসলে মনে হচ্ছে সরকারটা অপারেট করছে, এবং বিএনপির মতো একটা রাজনৈতিক দলও, দলের যে সিনিয়র নেতা রুহুল কবির রিজভীও বলছেন যে মনে হচ্ছে আওয়ামী লীগকে সরানোর পরে একটা কোনো কোনো একটা শক্তি আমাদেরকেও সরানোর চেষ্টা করছে। আপনার কি মনে হয় এই যে একটা জটিল সিচুয়েশন, এই সিচুয়েশনে আগামী নির্বাচনটা হবে বা হওয়া উচিত? খুব আর্লি বলা হয়ে যাবে, তারপরেও বলি, জামায়াত ইসলাম আসলে ক্ষমতায়, ডক্টর ইউনুস আসলে ক্ষমতায়। ওয়াকার সাহেব, ওনার একটা চুক্তি রয়েছে, যেটা আমরা এখনো ডিসক্লোজ নাই করি। হুম। ঠিকাদার হিসাবে উনি পাহারা দিচ্ছেন। হুম। তা মূলত ক্ষমতার বাইরে কারা? ক্ষমতার বাইরে গণতান্ত্রিক শক্তিগুলো, ক্ষমতার বাইরে এমনকি বিএনপিও ক্ষমতার বাইরে। হ্যাঁ। বিএনপিকে সুযোগ দেওয়া হয়েছে। তারা বিএনপির, আমি বলছি না যে যারা যোগ্য নেতৃত্বে রয়েছেন তাদের কথা বলছি না, আমি বলছি বিএনপির তৃণমূলের সব প্রায় সকল নেতৃবৃন্দকে সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা চাঁদাবাজি করো, তোমরা হাজার হাজার বাংলাদেশে যতগুলো এই মিথ্যা মামলা হচ্ছে, তার 95% বিএনপি করছেন, এবং বিএনপির এরা মব সৃষ্টি করে বিভিন্নভাবে মানুষকে হত্যা করছে, সেসবগুলো আবার
তারাই, যারা এখন ক্ষমতায়, তারাই ভিডিও আকারে, আমার ভিডিও আকারে না, যেটা সত্য ঘটনা সেসবগুলো ছড়িয়ে দিচ্ছে। তাতে আবার লেখাও হচ্ছে, দেখাও যাচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে প্রকাশ্যে একজন আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করা, মানে এটা একটা একদিনের বিষয় না, এটা প্রতিদিন ঘটছে, প্রতিদিনকার ঘটনা। প্রতিদিনকার ঘটনা। অতএব এখানে প্যারালাল অনেকগুলো ক্রিয়া ঘটছে। ডক্টর ইউনূস, উনি ক্ষমতায়, উনি হলেন আমাদের খন্দকার মুস্তাকের মতন টুপি মাথায় দিয়ে উনি আছেন ক্ষমতায়। উনি আর কি কি হচ্ছে আই ডোন্ট কেয়ার। জামায়াতে ইসলাম সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। এই জন্যে ইউনূসের নির্বাচনের ইচ্ছা নেই, প্রয়োজনও নেই। জামায়াতে ইসলাম নির্বাচন করলে তারা ক্ষমতাহীন হবে। তখন আস্তে আস্তে যে সরকার, বিএনপি আসলেও তারা যে সকল জায়গায় তাদের লোক বসিয়েছে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হবে। এটা জামাতের নির্বাচনের প্রয়োজনীয়। বিএনপি গত যা এই 5ই জুলাই বা 5ই আগস্টের অগস্ট। পর দ্রুততম সময় তারা নির্বাচন চেয়েছিল। তারা ভেবেছিল যে আমরা নির্বাচন হলেই ক্ষমতায় চলে গেলাম। এখন এই ডাকসু এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচনের পর তাদের মনেও সংশয়, এই নির্বাচন হলে যদি আমরা না জিততে পারি। আওয়ামী লীগের বিষয়টা বলি। আওয়ামী লীগ জন্মগতভাবেই, আওয়ামী লীগের জন্মের ইতিহাস, জন্মের লগ্ন থেকে সমস্ত ইতিহাস আমি এই এই সময় আবার পড়ে দেখলাম, তারা সবসময় নির্বাচনমুখী। তার সব সময়। আওয়ামী আওয়ামী লীগ নির্বাচন আসলেই নির্বাচনকে তারা আন্দোলনের অংশ হিসাবে নেয়। যে নির্বাচনে যাব, সেই নির্বাচনে আমাদের আমাদের কর্মীরা আমাদেরকে ভোট দিতে পারবে না, আমাদের ভোটাররা আমাদেরকে ভোট দিতে পারবে না, সেটা নিয়ে তারা, আপনি কিন্তু শব্দটা বলেছেন বিধ্বংসী, আমি কিন্তু একটু দ্বিমত করব। আওয়ামী লীগ বিধ্বংসী হিসাবে আমি দেখিনি, তারা খুব কার্যকরী বিরোধী দল। মানে এমন বিধ্বংসী মানে শক্তি, ফোর্স আসে না একটা, এত হ্যাঁ ফোর্স ওইটা আসে ওই আই ফোর্সে আই সব উড়ে আমি যায়। আমি একদমই একদমই বুঝতে পারছি যে আপনি অনেকটা রামায়ণ হ্যাঁ, মহাভারতের ভারত সেই মত বিধ্বংসী অস্ত্রের কথা বলছেন। বলছি। তা আমি আমি সেটাই বলছি যে হ্যাঁ, ওইভাবে বাংলাদেশ বিরোধী শক্তির প্রতি আওয়ামী লীগের ক্ষেপণাস্ত্র মহাবিধ্বংসী, আমি যদি এইভাবে বলি। হুম। তাদের তাদের যে আক্রমণ, সেই আক্রমণে তারা সন্ত্রস্ত নয়, পালিয়ে যেতে হয় যান নিয়ে, যদি ধরা পড়ে নিশ্চয়ই তার যান তারা কবজ করে নেয়। এটা এইভাবে বলা যায়, এটা আমার কথা, আপনার। কিন্তু আওয়ামী লীগের বিষয়টাও আমি এইভাবে বলছি। 14 মাসে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। আমি রিপিট করি, এটা রেকর্ডে থাকুক। আমি যেদিন প্রথম স্টেট ডিপার্টমেন্টে বলেছিলাম 3420 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, ম্যাথিউ মিলার আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করেন যে হাউ ডু ইউ নো দিস নাম্বার। আমি বলছি আপনি আমাকে যদি বলেন আমি সমস্ত ডকুমেন্ট এনে দেব, বাট আমার সাথে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, তখন থেকেই বাংলাদেশে এবং এইটা এই 3000-এর উপরে পুলিশ, এটা প্রমাণিত, এবং পুলিশ অফিসারদের সাথে, ফ্যামিলির সাথে আমি এখনো কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের ফ্যামিলি এবং শিশু সন্তানদের সাথে আমি এখনো প্রতিদিন কাজ করে যাচ্ছি। অতএব আমি সংখ্যাগুলো সঠিকভাবেই উত্থাপন করার চেষ্টা করছি। সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের গত 14 মাসে যে ধরনের নেতা কর্মীদেরকে নৃশংসভাবে প্রতিদিন হত্যা করা হচ্ছে, জেলে হত্যা করা হচ্ছে, বাড়িতে হত্যা করা হচ্ছে, পানিতে হত্যা করা হচ্ছে, কোর্ট কাচারিতে হত্যা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে লাশের পর লাশ। আমি এত লাশের ইতিহাস আমার জ্ঞানে বাংলাদেশে দেখিনি। ডক্টর ইউনূস বিকারহীন, ডক্টর ইউনূস একদমই বিকারহীন। যে আমি যদি, একজন দেশের প্রধান, তার মৌলিক দায়িত্ব যে কোনো মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। প্রতিদিন লাশ পাওয়া যায় আমাদের শীতলক্ষ্যায়, বুড়িগঙ্গায়, ওই যে যমুনায়, জাল ফেললে লাশ ভেসে ওঠে। মাস মাস নেই লাশ বেঁচে ওঠে। অতএব আওয়ামী লীগের কোনো নেতার সাথেই আমার এই বিষয়ে কথা হয়নি, আমি ইন্টারভিউ করিনি। কিন্তু আওয়ামী লীগ কি আসলে প্রস্তুত, এটা হলো আমার কথা আর কি, আওয়ামী লীগ কি আসলে প্রস্তুত এই ফেব্রুয়ারির নির্বাচন? কিন্তু আমার কথা মিথ্যা হোক,
কারণ আওয়ামী লীগের ইতিহাস বলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী, নির্বাচনকে তারা আন্দোলনের সূতিকাগার হিসাবে ব্যবহার করার অভ্যস্ত তারা জন্মলগ্ন থেকে। তবে সার্বিক দৃষ্টিতে ডক্টর ইউনূস চাচ্ছে না নির্বাচন, জামাত চাচ্ছে না নির্বাচন, বিএনপি এই মুহূর্তে তারা আসলে বুঝতেই পারছে না তারা জীবিত না মৃত। তাদেরকে হয়তো মরিয়া প্রমাণ করতে হবে যে তারা তারা জীবিত মরে নাই। ছিলেন, তারা মরে নাই। থ্যাংক ইউ। এবং আওয়ামী লীগের বিষয়টা এখনো আসলে বলবো একদমই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগের ডিসিশন খুব দ্রুত আসে, এবং যখনই আসে তখন তারা সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, যেমন এরশাদের সময় দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি। আওয়ামী লীগ লাস্ট পর্যন্ত এই যে আওয়ামী লীগের সক্ষমতাটা ওইটি, তারা একদম কিনারে দাঁড়িয়ে খেলতে জানে, এবং সেটাই চ্যালেঞ্জিং। অন্য কোনো রাজনৈতিক দল এত কিনারে দাঁড়িয়ে রাজনৈতিক খেলা খেলতে পারে কিনা আমি জানি না, কারণ সবাই সুবিধা নেয়, সবাই ক্যান্টনমেন্টের সুবিধা নেয়। উল্টা আওয়ামী লীগ ক্যান্টনমেন্টকে তাদের পক্ষে আনার জন্য ক্যান্টনমেন্টকে সুবিধা দেয়, কিন্তু এই ক্যান্টনমেন্ট শুধু বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া সবার পক্ষেই দাঁড়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আজ পর্যন্ত সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে আমি দেখিনি। অতএব আগামী নির্বাচন হবে কি হবে না, আমরা একটু অপেক্ষা করি। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই। আপনি এই যে আমাদেরকে সময় দেন সেই জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ সময়টাই অনেক ইম্পর্ট্যান্ট, সারাদিন কাজের পরে একটু সময় দেন। আর আপনার কথা আপনার বাংলাদেশের মানুষ শুনতে চায়। আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে। আহ আসুক ডক্টর ইউনূস আপনাদের নিউ ইয়র্কে, তারপরে কি হয় সেটা নিয়ে আপডেট জানতে চাইবো আপনার কাছে। আপনি ভালো থাকেন, সুস্থতা কামনা করি। শুভরাত্রি। সে প্রতিদিন করার ইচ্ছে হয়, প্রতিদিন মানে যে সময় আসি, এটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু জানি। আমি তাদের পক্ষ থেকে আমার মতন করে প্রশ্নটি করি, দৃষ্টিকোণ ৭১, এই নাম কেন? আমাকে বলছেন? জি, এটা আমার ও প্রশ্ন আচ্ছা সবার আচ্ছা। জন্য। আমার আমাদের এই নামটা আমরা অনেক, আমাদের যে টিম আছে আপনি জানেন, সবাইকে চেনেন। আমরা আমাদের আমাদের সাথে আরেকজনও ছিলেন, এই মুহূর্তে উনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, থাকছেন না। তো আম- উনি অনেকগুলো নাম দিয়েছিলেন। তো আমরা সবাই মিলে ভোট করে দৃষ্টিকোণ ৭১ নামটা আমাদের পছন্দ হয়েছিল। আমাদের সাথে আমাদের যারা সিনিয়ররা আছেন, আমাদের টিমে আছেন, কারণ ৭১ হচ্ছে ১৯৭১। আমাদের দৃষ্টিকোণ দিয়ে আমরা যে ৭১কে দেখছি, তরুণ প্রজন্ম তাদের দৃষ্টিকোণ দিয়ে যে ৭১কে দেখেছে, আমাদের পূর্ব প্রজন্ম যে ৭১কে তাদের দৃষ্টিকোণ দিয়ে দেখেছে, এই পুরো বিষয়টাকে আমরা আমাদের নামের মধ্য দিয়ে তুলে এনেছি। সেই জন্যই আমরা প্রথমেই আমার ইন্ট্রোতে থাকে, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। এ হচ্ছে আমাদের নামের অর্থ। এই জন্য আমরা এই নামটা দিয়েছি, কারণ এই নামটা সবসময়ই বর্তমান, কখনো অতীত হয় না, কখনো পুরনো হয় না। এই নামটা সবসময় বর্তমান। আপনি যদি আমাদের যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আপনারা অংশ নিয়েছেন, তাদের দৃষ্টিতেও বর্তমান, পরবর্তী প্রজন্মের জন্য, আগামী তরুণদের জন্য এই নামটা আসলে সবসময় বর্তমান, সবসময় আধুনিক, সবসময় রিলেভেন্ট বাংলাদেশের জন্য। আমি জানি হয়তোবা এই অংশটুকু আপনারা প্রচার না করলে এই বিষয়টা খুব সুন্দর করে আমার জানা হলো, এবং আমার যে ধারণা ছিল তাই আসলো। কিন্তু আপনি যখন বর্তমানের কথা বললেন, সেখানে আমি সংযোজন করতে চাই ৭১ সনের ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরা ভাষণটা চলমান বর্তমানে। সব আপনি সময়। লক্ষ্য আপনি লক্ষ্য এত করে দেখবেন আধুনিক যে, ভাষণ হ্যাঁ, হয় না। যে এইভাবে যে আমি আমি সবসময় ওনার এই ভাষণ পুরাটাই মুখস্থ পারি, কিন্তু আলোচনায় আসতে গেলে আমি শুধু ওই অংশটুকুই আমার সামনে চলে আসে। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, করতে হবে। চলমান বর্তমান। হুম, অতএব এই জন্য বলি বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। যায় না, যায় না। এই জন্য আমরা খুব সুচারুভাবে চিন্তা করে, ভোট করে আমরা এই নামটাকে পছন্দ করেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুরা, আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাসার কন্যা শিশু এবং আপনার বাসার তরুণ তরুণী
সবার দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। সামনে পুজো আসছে, আপনার সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার দিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।